তেলে তেল তেলে জীবনটা গোলমেলে, আগে পিছে দিলে তেল খেয়ে। নেতারা চরণে তেলে জনগণে খায় তেল, মতের অমিল হলে ফে। কেউ করে কারবারি, কেউ করে দরবারি, কেউ করে বাড়াবাড়ি, কেউ করে কারাকারি, তিল থেকে তাল হলে পে। মালিশেতে লাগে তেল, বকশিসে মারে তেল, সুপারিশে মারলে তেল, পটানোতে লাগে তেল, টেবিলের তলে তেল, প্রমোশন পাইতে তেল। তাও লাগে তেল তেলে, বোতল বাগায় ডোলে হরেক পদের তেল। আরে তেল দিয়া খটকা খাইতে খাইতে পটকা বাইজা গেছে 12টা। তাই খায় তেল সারা পরোটা, জোশ তেল সারা পরোটা, আহা তেল সারা পরোটা, দেন না। তেল সারা পরোটা, তেল সারা পরোটা, আহা তেল সারা পরোটা, তেল সারা পরোটা, দেন না। তেল সারা পরোটা। এটা হাসি খুশি মাইয়া, দেখলেই মনটা পড়ে যেত, আসলেই দৌড়ই আসত। জ্বর হয়ে পড়ে রয়েছে, এই জ্বর হয়েছে পড়তে আমিও গান গাওয়া বন্ধ করে দিছি। ভাবছি যে অসুস্থ না পর্যন্ত গানই গাইতে ইচ্ছে করে না, গানই গাবো। তুমি গান গাবা না কেন? তুমি গান গাও, তুমি গান গাইলে আমার জ্বর ভালো হয়ে যায়। সত্যি তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তাইলে তো একটা গান গাইতেই হয়। শোনো, তাইলে আমি একটা আমাকে, এই যে আমরা বাংলায় কথা কইতেছি, হ্যাঁ, ভাষা আন্দোলন নিয়ে তাহলে একটা গান করি, ঠিক আছে? তবে শর্ত আছে। শর্ত হয়েছে তুমি যখন সুস্থ হয়ে যাবা তখন আবার এই গান আমারে গাইয়া শোনাবা, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা। তাহলে গাইতেছি। বাংলা ভাষায় কথা কইয়া বুকে নিলাম গুলি, বাংলায় আমার মা জননী কেমনে তারে ভুলি। এই ভাষাতে গান গায়া ভাই কিষান কাটে ধান, এই ভাষাতে গাই তো মাজান ঘুম পাড়ানির গান। লুইটা নিতে মুখের হাসি, আইলো দেশে সর্বনাশী। কাইরা নিতে চায় রে আমার, কাইরা নিতে চায় রে আমার মায়ের মুখের বুলি, বাংলায় আমার মা জননী কেমনে তারে বলি। বাংলা ভাষায় কথা কইয়া বুকে নিলাম গুলি, বাংলায় আমার মা জননী কেমনে তারে ভুলি। পারবা তো? বাহ বাহ, তুমি ভালো হয়ে যাবে, চিন্তা করো না। দোয়া করেন। ইনশাল্লাহ চিন্তা করো না। মোতালেব ভাই, তো আমি একটু বাইরে আগুয়ে দিয়ে। আচ্ছা, তুমি থাকো ওর কাছে, চলেন ভাই। শোনো বাউল, হ্যাঁ, তুমি ও ভালো না হওয়া পর্যন্ত প্রতিদিন এসে ওকে এই গান শুনিয়ে যাবে। হ্যাঁ, ইনশাল্লাহ। আসি। গেলাম মা, থাকিস। হ্যাঁ, খেয়াল রেখো, সাবধানে যাই। এই বাংলা চলে আছে কিন্তু। দাদা, তো ভালো লাগে, সব ঠিক হয়ে যাবে না? কি আমার রাইতের বেলা এখানে নিয়ে আইসো কেন? ট্রেনিং ট্রেনিং। আর এইটা হইতেছে আমাগো প্রধান শিক্ষক মোতালেব চাচা, কৃষক মোতালেব চাচা, কৃষি আন্দোলনের প্রধান শিক্ষক, তার বাড়ি, বুঝতে পারছো? আর তোমাকে এখানে কিনে নিয়ে এসেছি, এই যে ঢেকি দেখতেছো না, এই ঢেকির কাজ কি? আর ঢেকির কাজ হলো ধান বাঁধা। সে সবসময় ধান বাঁধে। ওই যে কথা আছে না, ঢেকি স্বর্গে গেলেও ধান বাঁধে, তাই ঢেকির কাজ হচ্ছে ধান বাঁধা। এই ধানটা কে বাঁধে? ধান ভাঙে কে? ধান ভাঙে নারীরা। আর তুমি এই কৃষক আন্দোলনের আমার একমাত্র বউ হিসেবে এখানে আসছো, তো তোমাকে এই ঢেকিতে ধান ভাঙা শিখতে হবে। কীভাবে ধান ভাঙবা? ওই যে মনে করো যে ওইখানে ধান দেওয়া হবে, আর এখানে তুমি এভাবে পার দিবা, আবার ওইখানে তোমার হাত দিয়েও নাড়তে হবে। অবশ্য জান্নাত নাই, জান্নাত থাকলে ওই ধান দিয়েই তোমাকে ট্রেনিংটা নাড়ি দিতে পারতাম। জান্নাতটাকে? আর জান্নাত আমাগো যে পালক বাবা, মানে স্যারের যে পালক বাবা, তার নাতি। ও বুঝছি বুঝছি, ওই যে মোবাইলে ছবি দেখছিলাম। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ওরে তো আমি চিনি, খুব সুন্দর মাইয়াটা। ও একটু ওই যে নৈশ স্কুলে পড়ে, তো পড়াশোনা করতে গেছে। পরে দেখো মনি, এখন তুমি ট্রেনিংটা নিয়ে ফেলো। এখন কি করতে বলে?
পাড়া দিতে হইব। হ্যাঁ, পাড়া দিয়ে ট্রেনটা নিয়ে পড়ো। আচ্ছা দাঁড়া, দেখতেছি। আরে জোরে জোরে। ওরে বাবারে, না হ্যাঁ, যা ভাবছিলাম তা না। আমি যা ভাইবা এখানে আসছিলাম তার কিছুই না। এইসব কাজ আমারে দিয়ে হইব না। এই ধান বানা, ওই যে ধান শুকানো, ধানের কাজ, এগুলি আমারে দেওয়া হইব না। এই গরিব কোনো কাজই না আমার পছন্দ না। আমার এই গ্রাম ট্রাম কিচ্ছু ভাল লাগে না। আর এই যে তোমার ডিজেলগিরি করা, এটাও আমার পছন্দ না। ওই যে ৮,৪০০ টাকা বেতন, এটা আমার পছন্দ না। মানে গরিবই কোনো কিছুই আমার পছন্দ না। এই তো আপনার এই কথাটা আমার কিন্তু মেলা ভালো লাগছে। আপনি আসে সব সত্যি কথা একবারে করে দিলেন। ওরে শহর থেকে যারা আসে তারা আসে কি সব আজে বাজে কথা কয়, গ্রামে আসে মনে আবেগ গুতলে ওঠে। আসে কয় কি কি সুন্দর গ্রাম, এনে যদি থাই যেতে পারতাম। আবার যখন একটা ছাগলের সাথে হয় ওটারে কোলে নেয়, ছবি তুলে কি করে আমার শোনা বাবারে। আরে ছাগলের বাচ্চা কি মানুষের হয় নাকি কোনোদিন? এই সমস্ত আবেগের কথা কয়। আর এই সমস্ত আপনি না কয়ে গ্রাম সত্যি কথা কয়ে ফেলালেন, এই জন্য আপনাদের আমার খুব ভালো লাগছে। আরে না না, গ্রাম হয়তো আমার ভালো না লাগতে পারে, কিন্তু গ্রামের মানুষগুলি আমার ভাল লাগে। মানুষগুলি কি সহজ সরল, সবাইয়ের ভাল লাগে। তা আমার কথা একটু কেন, আমার কি ওইরকম মনে হয় এই যে কিরাম? না 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 না, আপনারও আমার খুব ভাল লাগে। আপনি তো মানুষ হিসাবে খুবই ভালো। কিন্তু আপনার জামাই সেই তো আমার বিপদে ফেলাইছে। আমার হাটেতে ডাহে নিয়ে কি সব বুঝে টুজে নিয়ে চলে গেল। তারই পরে তো আমি এরকম পেশায় তাকে সাথে এরম মিশে বুঝে আসি। আমার যে কিরম ঠেকতেছে আপনি একটু সত্যি করে কোন। আমি জানি জানি, আমি সব কিছু জানি। আপনার কিছু বলতে হইব না। কই থেকে কি হইতাছে, কি হয় না হয়, কার ইশারায় হয়, সব আমি ভালো করে জানি, সব আমি ভালো করে বুঝি। ঠিক আছে, আমিও সব কিছু বুঝে নিলাম। তার মানে তুমি এই কৃষক আন্দোলনে নাই, তোমার এইসব ভাল লাগতেছে না। ঠিক আছে, আমি স্যারে গিয়ে কই, স্যার আমার বউর এইসব ভাল লাগতেছে না, আমার বউরে আমি ঢাকায় পাঠাই দিই, আমি আপনার সাথে আছি, আমার বউ আপনার সাথে নাই। এই, আমি কি আমার সিদ্ধান্ত তোমার জানাইছি? আমি আমার অনুভূতির কথা জানাইছি যে আমার এই গরিবানা ভাল লাগে না। আর আমি খুব ভালো করে জানি, হ্যাঁ, এই বড় লোকরা কোনোদিন গরিবরে মন থেকে ভালোবাসে না। যা দেখায় না উপরে উপরে দেখায়। হ্যাঁ, এটা তুমি আমার চাইতে বেশি ভালো জানো না, আমি সব জানি। আর আমার সময় হলে আমি সিদ্ধান্ত জানাবো। আর তোমার সাথে না এখন এইসব নিয়ে আমি কথা বলতে চাই না। এগুলি নিয়ে আমি বাংলোতে যাইয়া কথা কমো। এখন চলো, যাইতে হইব। চাচা মিয়া, আপনি আম করে বিদায় দেন, আমরা এখন যাই। চলে যাবেন? তাহলে একটু কথা দেন, কয়দিন পরে আমাকে বাড়ি আবার আসবেন। ওই শীতকালে নতুন ধান উঠবে, আর সেই ধানেতে চাল বেরোয় পিঠে বানানো হবে। কখন পিঠে খাই যাবেন, দেখবেন যে কি সুন্দর পিঠে, ভালো লাগবে। না না চাচা মিয়া, তা তো আমি মনে করি যে গ্রামে আসা যাওয়া ঠিকই করবো, আর পিঠাও খাওয়া যাবো। এখন তাইলে আমরা আসি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, সাবধানে যান। চলো। চাচা আসে, চলো। একটা জলজন্ত মানুষ রে তোরা হাতির পেটে ঢুকাই দিলি। এই পুরো ডিজাইনটা যে তোর সেটা আমি ভালো করে জানি। মানে তুই যে ডিজাইনটা কেন করছস সেটাও আমি ভালো করে জানি। তুই একটা হাতি, চোখের সামনে হাতি ছাড়া কিছু দেখোস না। ভাই আপনি শুধু আমার হাতি হাতি করেন, মানে আমার সাইজ দেখে কি আমার হাতি বলতে হবে? এই কথা নিশ্চয়ই আপনার আরবাব বলছে। আরবাব তো সিনিয়র, ভাই করে বল। ঠিক আছে ভাই করে না হয় বললাম, কিন্তু এই আরবাব তো প্রফুল্ল দাকে আবার আরবাব বলো, ভাই বল। এই আরবাব ভাই আপনাদের ফ্যামিলিতে একটা প্যানিক সৃষ্টি করতেছে। প্রফুল্ল দাকে হাতির পেটে ঢুকাই দিচ্ছে, শ্যামলের হাত শিয়ালে কেটে নিয়ে গেছে, এইসব বলতেছে। কারে হাতির পেটে ঢুকাইতেছে, কার হাত শিয়ালে নিয়ে গেছে, এগুলো আমি ভালো করে জানি। এগুলা বাদ দিয়ে নতুন কিছু আর কিছু আছে। ভাই আরো কিছু আছে। ওই যে রহিম রুব্বান বনবাসে গেছিল, এরপর প্রফুল্ল দা বনবাসে গেছে, এদের দুজনকে নিয়ে সে একটা আয়োজন করতে চাইতেছে। আরে উৎসব করবে, এটা তো ভালো কথা, খারাপ কি? ভাই এই উৎসব আয়োজনের মাধ্যমে এসে ধান্দা ফিকির করবে, মানে চাঁদা তুলবে মানুষের কাছ থেকে। আপনি বুঝতেছেন না ব্যাপারটা? বলস কি? আমি কার কাছে যে যাব
এই যে মানে লোক সংস্কৃতির এই জায়গায় একটা উৎসব হবে, এখানেও ধান্দাবাজি, এখানেও চাঁদাবাজি, মানে কারোরে তো বিশ্বাস করতে পারতেছি না রে। কোথায় ইনভেস্ট করবো, কারে বিশ্বাস করবো, কোনো জায়গায় তো বিশ্বাস করার মানুষে পাইতেছি না। আচ্ছা ঠিক আছে, এগুলো নিয়ে চিন্তা করিস না, আমি দেখতেছি, আমি আর বাপরে দেখতেছি, আমি তোরেও দেখতেছি। আর একটা কথা কই, তোগুলো যে আড্ডা মারে না মেরাব চুল বড়ালা, ওই আমার বাইরে হাতির পেটে ঢুকাই দিছে, ওরে বলবি যে এসব উল্টা পাল্টা স্ট্যাটাস যেন না দেয়, আর স্ট্যাটাসটা ডিলিট করে দিতে। ওর কিন্তু খবর আছে যেভাবে সে গুজব চড়াইতেছে। বল ঠিক আছে? ঠিক আছে ভাই, ভাই যাবো। আবার কইতেছি না যাইতে। আর বাপ, আমি জানি তুমি আমার উপরে প্রচন্ড রেগে আছো, প্রচন্ড ক্ষিপ্ত। আমি জাস্ট চেয়েছিলাম যে আমরা একসাথে থাকি কি না থাকি, কিন্তু তুমি আমাকে ভুল বুঝে যেন ব্রেকআপ না করো। তুমি সেদিন পুরোটাই ভুল বুঝেছো। আমি তোমাকে খুব রিকোয়েস্ট করে এখানে এনেছি, কারণ আমার মনে হয়েছে যে একতরফা একটা জিনিস তুমি ভাবলে আর সেটাই হচ্ছে, এবং তুমি আমাকে ভুল বুঝছো। আমার একটা জিনিস ক্লিয়ার করা দরকার। তুমি আমার সাথে থাকো আর নাই থাকো, অ্যাটলিস্ট তুমি আমাকে ভুল বুঝে যেও না। তোমার মধ্যে আমার মধ্যে এরকম ভুল বুঝাবুঝি নিয়ে সম্পর্ক শেষ হোক, এটা আমি চাই না। শোনো, স্বামীর মতো একটা ছেলে, তুমি তো ওকে চিনো, মানে ও নিজেই জানে না ও কখন কি করছে। ও যে সেদিন হুট করে আমাকে খাইয়ে দিতে যাবে আমি বুঝতে পারিনি। তুমি ওই মুহূর্তে দেখেছো আমাদেরকে, তুমি মনে করেছো যে ওর সাথে কিছু একটা আছে আমার, কিন্তু এরকম কোনো কিছুই না। হ্যাঁ, এটা বলতে পারো যে হয়তো আমি একটু বেশি এক্সেস দিয়েছি, এই জন্য ও বেয়াদবিটা করেছে। তুমি এটাকে এইভাবে নাও, তুমি আমাকে ভুল বুঝো না। তুমি ওই মুহূর্তে দেখে পুরোটাই ভুল বুঝেছো। শোনো, একটা কথা বলি, ওর মতো একটা ছেলে, মানে ও আসলে কি ওই জায়গাটা ডিজার্ভ করে যে আমি ওর সাথে কোনো কিছু একটা করবো এবং তুমি তো চিন্তা করবা? এটা তো চিন্তা করতেই আমার খারাপ লাগতেছে। আমি জানি যে এই মুহূর্তে তুমি অনেক বেশি রেগে আছো, তোমার এসব কথা শুনতেও হয়তো ভালো লাগছে না, কিন্তু আমার মনে হচ্ছে যে না, আমার জায়গাটা আমার ক্লিয়ার করা দরকার। আসলে তুমি সেদিন আমাকে অনেক কিছু বলেছো, যা না তা বলেছো। ওর সামনে কিন্তু আমি একদমই রিয়্যাক্ট করিনি, কারণ আমার মনে হয়েছে যে ভুল যদি হয়ে থাকে আমার, তুমি রিয়্যাক্ট করছো আমি মেনে নিই, তারপরেও তোমাকে রাগ করার স্পেসটুকু দিই। কিন্তু তুমি সেদিন আমাকে অনেক অপমান করেছো, অনেক কিছু বলেছো। তারপরেও আমি জানি যে আমি যেহেতু তোমার গার্লফ্রেন্ড, তোমার খারাপ লাগছে, তোমার কষ্ট হয়েছে, এই জন্য আমি খুবই খুবই সরি। কিছু একটা বলো প্লিজ। তুমি যদি এভাবে চুপ করে থাকো তাহলে তো আমার কষ্ট হবে, খারাপ লাগবে। আচ্ছা, তুমি কি বুঝো না যে এই সমাজে চলতে গেলে মেয়েদেরকে কত কিছু ঘাত প্রতিঘাত সহ্য করে চলতে হয়? তুমি কি এসব সম্পর্কে জানো না? শুধু কি স্বামী, আরো কত ছেলে আমার পিছনে ঘুরবে, আমাকে ডিস্টার্ব করবে, আমার একটু অ্যাটেনশন পাওয়ার জন্য কত কিছু করবে। আমাকে এসব মোকাবেলা করেই তো সামনে আগাতে হবে। কিন্তু আমি তো তোমাকেই ভালোবাসি। তুমি শুধু ওইটা দেখবে যে আমি কার প্রতি দুর্বল, কাকে আমি বেশি ভালোবাসি। কিন্তু তুমি এখনো আমাকে ভুলই বুঝছো। এখন তো কিছু বলো প্লিজ। আর বাপ, যারা প্রেম অনেক সুন্দর, পবিত্র, প্রেম স্বচ্ছ, প্রেম শুদ্ধ, আর যে প্রেমের মধ্যে শুদ্ধতা থাকে, স্বচ্ছতা থাকে, পবিত্রতা থাকে, সেই প্রেমে এই আশপাশের ডিস্টার্ব কখনো তাকে ছুঁতে পারে না। প্রেমের একটা গভীরতা আছে, সেই গভীরে ঢুকতে হলে সেটা একাগ্র চিত্তে ডুব দিতে হয়। হিমালয়ের মতো দৃঢ় হইতে হয়তো সেই প্রেমটা। আমি এক বুঝি, এক মানে এক। আমি এক জায়গায়, আমার ধ্যান জ্ঞান প্রার্থনা ওই একটা জায়গায়, নানান দিকে না।
আমি এক জায়গায় ডুববো, এক জায়গায় বাঁচবো, এক জায়গায় মরবো, ওই একটাই আমার জীবনে ফ্যাক্ট। এই দাঁড়া দাঁড়ো, এক মানে কি? মানে এক মানে কি বুঝাচ্ছ তুমি? হ্যাঁ, হিমালয়ের মতো এক কি? তুমি নিজের মুখে আমাকে সাথীর কথা বলো নাই ওর কথা? আমি কি রিয়াক্ট করেছি? হ্যাঁ, আমি কি তোমার সাথে প্রেম করিনি ওর কথা শুনে? কি বলতে চাও তুমি? সাথীর কথা আমাকে বলো নি? কিসের মধ্যে কি পান্তা ভাতে ঘি? এটা ভণ্ড প্রতারক, সাথী বলতে কেউ নাই, কিচ্ছু নাই। ওর কথা আসছে জায়গায় বলতে। আচ্ছা, আই এম সরি, আমি রাগের মাথায় বের হয়ে আসছে। আই এম রিয়েলি সরি। বসো বসো, প্লিজ প্লিজ প্লিজ। এরকম জায়গায় এরকম এত জোরে কথা বলো না প্লিজ। আচ্ছা, কিছু খাবার অর্ডার দেই? হ্যাঁ দিলাম। হ্যাঁ, আমার কিন্তু খুব ক্ষুধা লাগছে। এক্সকিউজ মি। ডিজেল, পেট্রোল, অকটেন, এই কাঁচামরিচ, ককল, ধনিয়া পাতা লয়ে যান সস্তা, সিজনের মাল সস্তা। বেগুন কত করে? বেগুন 20 টাকা কেজি কাকা। দেন 1 কেজি করে দেন। আচ্ছা ঠিক আছে, 1 কেজি না? আচ্ছা এটা দেন। ওই যে 1 কেজি কাকা। আর কি নিবেন? টমেটো কিন্তু 30 টাকা কেজি কাকা। আচ্ছা নেন 30 টাকা। আচ্ছা এই যে কাকা হয়ে গেছে গা। এলেন কাকা, ওই 50 টাকা পরে দেই। আচ্ছা দেন, পরে দেন। আচ্ছা কাকা, আমার দিকে কি তরকারি লবণ হইতেছে? হ্যাঁ, আপনি তো সবজি আলা। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে যান, একটু পরে 50 টাকা লয়ে যান। যাক, পরীক্ষা মনে পাস করতেছি। সবজি সস্তায়, মাল সস্তা, সিজনের মাল সস্তায় লয়ে যান ভাই। কে নিবেন লয়ে যান। আফরোজা, আমার একটা চিনি ছাড়া দুধ চা দাও। দিতাছি। আপনি করে না দিলে কারে দিমু কোন? আপনি বলেই তো সব কিছু। এই যে দুধ চা খায়া কইবেন কেমন হয়েছে না হয়েছে। হ্যাঁ, আপনারে কি চা দিব চাচা? বাহ, খুব ভালো হয়েছে চা। ভালো হয়েছে? হ্যাঁ, একটু খায়া কইেন কেমন হয়েছে। এই যে ভাই, আপনি রং চা। রং চা দিতাছি। কি চা দিমু? রং চা, চিনি চা দিতাছি। এই যে নাও রং চা। চা কেমন হয়েছে? স্যার অভিনয় করতে কইছে, কিন্তু এত অভিনয় করতে কয় নাই। যারা তোমার শত্রু সেই বাড়িতে তুমি তোমার মেয়েকে পাঠাচ্ছ, বিয়ে দিয়ে দিবে? শত্রুর ঘরে যদি আমার মেয়ে ঢুকে পড়ে, শত্রু কিন্তু কাজ। আই হেট পলিটিক্সটা এক ধরনের পলিটিক্স। তোমার কাছে কাজী আছে? আচ্ছা, কাজী যদি থাকে তাহলে কাজী নিয়ে আসো, চলো বিয়ে করি। আপনি সুযোগ দিলে একজন ফেরিওয়ালা হতে চায়। গ্রাম বাংলা সাধারণ মানুষের, নিম্ন শ্রেণীর মানুষের গামছা বিক্রি করতে চায়, নিম্ন শ্রেণীর মানুষের লুঙ্গি বিক্রি করতে চায়। খাইতে খাইতে পটকা বাইজা গেছে 12টা। তাই খাই তেল সারা পরোটা, তেল সারা পরোটা, তেল সারা পরোটা, তেল সারা পরোটা, তেল সারা পরোটা।